আমরা যেরকম নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিতে দেখেছিলাম যে স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেওয়া হবে, তো গুরুত্ব একটা বোঝা যাচ্ছে অবশ্যই যে এবার স্বাস্থ্য খাতে যেই বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে সেটা জিডিপির প্রায় 1%। তো সুতরাং অবশ্যই মনে করি যে বিগত বছরগুলোতে যেখানে জিডিপির মাত্র 0.7% স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হতো, সেক্ষেত্রে জিডিপির 1% বরাদ্দ মানে হলো স্বাস্থ্য খাতকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই সাথে এইবার স্বাস্থ্য খাতের যেই উদ্দেশ্যগুলো বলা হয়েছে, যে পরিকল্পনাগুলো বলা হয়েছে, সেগুলো যথেষ্ট চিন্তাপ্রসূত এবং আশাব্যঞ্জক। যেমন এবার প্রাইমারি হেলথ কেয়ারে বেশি বরাদ্দ দেওয়ার কথা বলা হচ্ছে, প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারে বরাদ্দ বেশি দেওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে এখানে কিন্তু এবার যেই শূন্য পদগুলো আছে সেগুলো পূরণ করা, প্রায় 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করার কথা বলা হয়েছে। আরেকটি আশাব্যঞ্জক দিক হলো যে ক্যান্সার সহ যেই ওষুধ আছে এই ধরনের ওষুধগুলোতে ছাড়ের ব্যাপারেও বোধহয় বলা হয়েছে। আরেকটি আশাব্যঞ্জক বিষয় হলো যে কিডনি ডায়ালিসিস যে ফিল্ডটা সেটাকে কর রহিত করার কথা বলা হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় আছে যে এবার যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের যে ধরনের 15টি ইকুইপমেন্ট তারা ব্যবহার করে সেখানেও কিন্তু কর রেয়াতের কথা বলা হয়েছে। তো এই সবগুলো আশাব্যঞ্জক। তো সেখানে মনে হয় যে এবারের বাজেটটা যথেষ্ট জনমুখী এবং এটা অনেকটা অন্তর্ভুক্তিমূলক, এবং এই বাজেটে কিন্তু আসলে বলা হয়েছে শিশুর পুষ্টির কথা বলা হয়েছে, মাতৃমৃত্যু হার কথা বলা হয়েছে কমানোর। তো যেই ইন্ডিকেটরগুলো স্বাস্থ্য ব্যবস্থাপনায় আমরা মনে করি যে আসলে অগ্রাধিকার পাওয়া উচিত, সেইগুলো কিন্তু এবার বাজেটে সবগুলো দেওয়া হয়েছে। এবার কিন্তু শিক্ষা খাতে আমরা দেখেছি বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে এবং সেখানে জিডিপির 2% বাজেট বরাদ্দর কথা বলা হয়েছে। তো এটা অবশ্যই আশাব্যঞ্জক। এবং এবারের বাজেটে কিন্তু শুধুমাত্র বাজেটের কলেবরটা বৃদ্ধি করা সেটা না, বরং শিক্ষার মান উন্নয়নের কথা বলা হয়েছে, যেটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র সংখ্যা দিয়ে বিচার করলে হবে না বাজেটকে, বরং আমাদের যে চ্যালেঞ্জটা যে শিক্ষার মান বৃদ্ধি করা, বিশেষ করে প্রাথমিক শিক্ষায় ব্যবস্থায় বরাদ্দ বৃদ্ধি করা, সেই সাথে আমাদের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি করা, এই বিষয়গুলো বাজেটে এসছে। সেটা আমি আশাবাদী যে এগুলো যদি সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে তো আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবো। এবার একটা হেলথ কার্ডের কথা বলা হয়েছে এবং এটা বলা হয়েছে যে পর্যায়ক্রমে মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া হবে। তো এক্ষেত্রে এটাকে সাধুবাদ জানাই যে আমরা আসলে স্বাস্থ্য খাতে যখন মানুষ যাচ্ছে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে, তখন কিন্তু তার একটা অধিকার থাকে না যে সে সেবাটা পাবে কি পাবে না। তো আমরা আশা করি যে এই ধরনের একটা হেলথ কার্ড যদি দেওয়া হয় তাহলে সে একটা তার অধিকারটা প্রতিষ্ঠিত হবে যে না, স্বাস্থ্য আমার অধিকার, আমার কাছে একটি কার্ড আছে, সুতরাং আমি স্বাস্থ্যসেবাটা পেতে পারি। তো এটা এক ধাপ এগিয়ে যাওয়া। কিন্তু এখানে প্রশ্ন থাকে যে কারা এটা পাবেন, কি পরিমাণ বরাদ্দ প্রতি পরিবার প্রতি বা জনপ্রতি এখানে দেওয়া হবে, কি কি সেবা এই কার্ডের আওতাভুক্ত থাকবে, এবং এই কার্ডটা ক্রমান্বয়ে কিভাবে সব মানুষের হাতে পৌঁছে দেওয়া হবে। যদিও বলা হচ্ছে 2028 সালের মধ্যে পৌঁছে দেওয়া হবে, কিন্তু এটা একটা পূর্ণ পরিকল্পনাটা দেখতে পারলে হয়তো আমরা আরও আশাবাদী হব যে আসলে এটা কতটা ভূমিকা রাখবে। তবে এক্ষেত্রে আরেকটা বিষয় যে হেলথ কার্ডটাকে একটা বিচ্ছিন্নভাবে না দেখে, যেহেতু আরও অনেকগুলো সামাজিক সুরক্ষা স্কিম সরকারের রয়েছে, সেটার সাথে কীভাবে সমন্বয় করা হবে হয়তো এই বিষয়টি আমাদের জানা প্রয়োজন। সেই সাথে এই হেলথ কার্ড এটা কিভাবে আসলে এটার তথ্য উপাত্তগুলো ডেটাবেজে নেওয়া হবে এবং অন্য যে ডেটাবেসগুলো আছে সেগুলোর সাথে কীভাবে সমন্বিত করা হবে, এবং অন্যান্য স্কিমগুলো আছে, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা আছে আমাদের, এবং আমাদের কিন্তু একটা পরিবার এবার একটা ভাতাও তৈরি করা হচ্ছে, ফ্যামিলি কার্ড। তো এই এক একটা কার্ড আসলে একটার সাথে আরেকটা কীভাবে সম্পর্কিত এবং সমন্বিত করা হবে, এটা বোধহয় একটা বড় প্রশ্ন। উদ্যোগটা তো ভালো, এবং যাদের হাতে কার্ডটা যাবে আশা করছি তারা এই কার্ডটার যথাযথ ব্যবহারের মাধ্যমে এবং সঠিক সেবা গ্রহণের মাধ্যমে তাদের কিছুটা হলেও এই চিকিৎসা ব্যয় কমে আসবে। কিন্তু প্রশ্ন হলো এটা কত মানুষের কাছে দেওয়া হবে। এখনও তো এটা খুবই অল্প পরিসরে দেওয়া হচ্ছে, তো এটা এই মুহূর্তে হয়তো খুব অল্প মানুষকে স্বস্তি দিতে পারবে, কিন্তু বৃহত্তরভাবে আমাদের যেভাবে আসলে আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার চিকিৎসা ব্যয় বাড়ছে, সেটাতে খুব যে কার্যকর এই মুহূর্তে ভূমিকা রাখবে তা হয়তো নাও হতে পারে। তবে এটা একটা সুযোগ কি আমরা দেখতে পারি এটা কেমন ভূমিকা রাখছে, এটার মূল্যায়ন করা যেতে পারে। আর ব্যক্তি খাতের যে আমাদের চিকিৎসা ব্যয় এটা কমানোর জন্য কিন্তু যারা এই কার্ডের বাইরে থাকবেন তারা যেন সঠিকভাবে সেবাটা পান এবং প্রাথমিক সেবাতেই যেন তারা বেশি বিনিয়োগটা আমরা দেখতে পারি, এবং সেই সাথে আমাদের চিকিৎসা ব্যয়টা আসলে কিসে হয়, আমাদের ওষুধ কেনার ক্ষেত্রে ব্যয় হয়। তো সুতরাং ওষুধের যেই যেটা আমাদের সাপ্লাই এটা যেন যথাযথভাবে এটা সরবরাহ নিশ্চিত করে, এবং প্রাইভেট সেক্টর থেকে যারা ওষুধ কিনছে সেটা যেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবারে একটা যে বাজেটটা সেটাকে আমরা বলছি অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট, এবং সেক্ষেত্রে বাজেটে যদি আমরা দেখি এবার বাজেটে প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.5%, মূল্যস্ফীতি কমিয়ে 7.5% আনার প্রস্তাবনা করা হয়েছে, এবং বাজেটে কর্মসংস্থান বৃদ্ধির কথা, বিশেষ করে ব্যক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সুযোগের সৃষ্টি
সৃষ্টির কথা বলা হয়েছে, তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন ধরনের প্রণোদনার কথা বলা হয়েছে। তো সার্বিকভাবে কিন্তু বাজেটটা যথেষ্ট আশাব্যঞ্জক এবং এখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক একটা বাজেট করার কথা বলা হয়েছে, যেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কখনো ভর্তুকির কথা দিয়ে অথবা কর রেয়াতের মাধ্যমে যেমন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের প্রণোদনার কথা বলা হয়েছে। তো বাজেটটা আমাদেরকে আশা জাগাচ্ছে, কিন্তু সেই সাথে এটাও আমাদেরকে স্বীকার করতে হবে যে একটা বিশাল বাজেট, এটা উচ্চাভিলাষী বাজেট। সুতরাং এখানে বাস্তবায়ন কিভাবে করা হবে এবং ব্যয় সক্ষমতা আছে কিনা, প্রাতিষ্ঠানিক দক্ষতা আছে কিনা, সেটা আমাদেরকে খেয়াল করতে হবে এবং এটা প্রথম থেকেই কিন্তু লক্ষ্য রাখতে হবে যে বাজেট অনুপাতে আমরা খরচ করছি কিনা, এবং এক্ষেত্রে শুধু খরচ করা না, খরচের গুণগত মান, যেই কাজে যেই পরিমাণ অর্থ ব্যয় করা প্রয়োজন ছিল সঠিকভাবে সেটা করছি কিনা। শুধুমাত্র ব্যয় যদি করি সেটাও কিন্তু আমাদের লক্ষ্য অর্জনে আমরা আগাতে পারবো না। সুতরাং বাজেট ব্যবহারের গুণগত মান আমাদের নিশ্চিত করতে হবে।